যে আমরা পাশাপাশি যদি বিএনপির মতো, যদিও সেই দল ক্যান্টনমেন্টে যার জন্ম এবং একটি সংকর দল, বিভিন্ন দল থেকে নিয়ে এসে ওই দল একটা গঠন করা হয়েছিল। অত্যন্ত ব্যথিত চিত্তে আমি শোকাহত, আমি শোক প্রকাশ করি এই দীপুচন্দ্র দাসের পরিবারের প্রতি, মানে ঘৃণা জানাই, তীব্র ঘৃণা ক্ষোভ প্রকাশ করি। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, ইসলাম অবমাননা হলো, নবী অবমাননা হলো, কোরআন অবমাননা হলো, এটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এদের কাউকেই রব্বুল আলামিন দায়িত্ব দেয় নাই যে কে অপমান হলো সেই অপমানের প্রতিশোধ তোমাকে নেওয়ার জন্য। কোরআনকে অপমান মানে উপেক্ষা করে, কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করে এরা যখন ঝাঁপিয়ে পড়ে যে এদেরকে কতল করো, এদেরকে হত্যা করো, এবং যে নৃশংসভাবে গার্মেন্টসের একজন শ্রমিক, সেই শ্রমিক টেবিলে কিছু কথোপকথনের মধ্য দিয়ে, তার কথা দিয়ে কি প্রমাণ হয়েছে জানা যায়নি, কিন্তু সেই একজন নিরীহ 27 বছরের একজন যুবককে পিটিয়ে জীবন্ত গাছের সাথে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি নিরাপদে আছেন। আমি রওশনা নিপা শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান R.71 এই চ্যানেলে। আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিক, যিনি একজন মানবাধিকার কর্মী, বেশ আমেরিকা প্রবাসী, এবং তিনি মানবাধিকার নিয়ে সবসময় সোচ্চার। আপনাকে স্বাগত মোহাম্মদ ভাই। দর্শক শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ। প্রথমেই একটু আসতে চাই, যেহেতু আমরা জানি যে আপনি একজন মানবাধিকার কর্মীর বাইরেও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনার একটা রাজনৈতিক সম্পৃক্ততা আছে, যে দলীয় পরিবর্তন বা নেতৃত্বের পরিবর্তন বা ঢেলে সাজানোর বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি যে জিনিসটা পর্যবেক্ষণ করেছি, 75 15ই আগস্টের পরে বঙ্গবন্ধু এবং তার পরিবারের 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করেন। তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর জীবিত 2 কন্যা, এতিম 2 কন্যা, যারা প্রবাসে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান। 75 পরবর্তী সময়ে ব্র্যাকেটবন্দি অনেকগুলা গ্রুপ ছিল। সেই ব্র্যাকেটবন্দি গ্রুপ থেকে বের হয়ে এসে আওয়ামী লীগকে আবার মাঠে দাঁড়ানো, জনগণের পাশে দাঁড়ানোর নিমিত্তে আওয়ামী লীগের তখন সিনিয়র কিছু নেতৃবৃন্দ প্রবাস জীবন যাপনকারী জননেত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদন নিয়ে যান, তাকে অনুরোধ জানান যে দলের দায়িত্ব নিতে। প্রবাসে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে দলের সভাপতি মনোনীত করা হয়। সেই দুর্যোগকালীন সময়ে উনি দায়িত্ব নেন এবং পরবর্তীতে বাংলাদেশের সর্ববৃহৎ দল আবার একই ছাতার তলে সবাই সমবেত হয়। তারা 21 বছর পর সরকারের দায়িত্বে আসার সুযোগ পায় নির্বাচনের মাধ্যমে, এবং উনি দীর্ঘদিন এই দায়িত্ব পালন করেছেন। প্রতিবারই যখন আওয়ামী লীগের কাউন্সিল হয় উনি পদে থাকতে চান না। তাকেও কখনো তাকে চ্যালেঞ্জ করা বা হচ্ছে সভাপতির পদ বা অন্য যে কোনো পদ, সেটাও মানে এই ভয়টা দূর করার দায়িত্বটা আসলে তো তারও। ডেফিনেটলি আমি আপনার সাথে পুরোপুরি একমত, সেটা ওনারই দায়িত্ব। অন্য দল, বিশেষ করে জামাত শিবির থেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এরকম কোনো অভিযোগ অনুযোগ বা এরকম কোনো প্রমাণ আমার জানা নেই। অন্তত আওয়ামী লীগের যে সহযোগী বঙ্গ সংগঠন থেকে ক্রোনোলজিক্যালি বেড়ে ওঠা পরীক্ষিত নেতা, তাদের অনেকেরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান হয়নি, এবং দেখা গেছে হঠাৎ করে ভুইফোর কেউ কোনো আত্মীয়তার সূত্রে বা অন্য কোনো সূত্রে এসে বড় বড় পদ অধিষ্ঠিত করেছে। আরেকটি বিষয় আমি মনে করি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আছে। আমি মনে করি উনি সুস্পষ্টভাবে সেদিকে দৃষ্টিপাত করেছেন। উনি দলকে ঢেলে সাজাতে চান, এবং যাদের বিরুদ্ধে এ ধরনের ন্যূনতম দুর্নীতির অভিযোগ আছে, দখলবাজির অভিযোগ আছে, আমি মনে করি তাদেরকে সেটে ফেলা উচিত। আরেকটা দিক আমি আলোকপাত করতে চাই, যে আমরা পাশাপাশি যদি বিএনপির মতো, যদিও সেই দল ক্যান্টনমেন্টে যার জন্ম এবং একটি সংকর দল, বিভিন্ন দল থেকে নিয়ে এসে ওই দল একটা গঠন করা হয়েছিল। এই দীর্ঘ টানা 15 বছর 7 মাস ক্ষমতায় থাকার মধ্যেও আমি দেখি নাই যে কাউকে দলের কেন্দ্রীয় কমিটির কোনো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হয়েছে। বিশেষ করে আমি জয় এবং পুতুলের কথা উল্লেখ করতে চাই। এই যে পরপর উনি 4টা সরকার গঠন করলেন, সেই সরকারের মন্ত্রিত্বে কেউ স্থান পেয়েছে।
আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দলীয় সভানেতা শেখ হাসিনা বাইরে আছেন, তৃণমূলের যারা আছেন দেশে তারা তাদের সাথে যে সাংগঠনিক যোগাযোগ, আমরা শুধু দেখি যে শেখ হাসিনার সাথে এক ধরনের কানেকশন ফোনে, এবং আমরা এটাও শুনতে পেরেছি যে তার সাথে যখন তখন যে কেউ ফোনে কথা বলতে পারে এবং তিনি সেটা যোগাযোগটা রক্ষা করেন। কিন্তু এই যে দল ঢেলে সাজানোর ব্যাপার, সেইটা কি বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, না এই অবস্থাতেই এই সাংগঠনিক শক্তিটাকে মানে চাঙ্গা করার জন্য এটা খুব দ্রুত এই পদক্ষেপটা নিবে বলে মনে করেন? সংগঠনের মধ্যে যে দুর্বলতা, যে সমস্ত গ্রুপিং এবং অযোগ্য নেতৃত্ব, এটাকে ঢেলে সাজানোর দাবি আমাদের, এবং সেই দাবিটা জননেত্রী শেখ হাসিনার কাছেই। জানি না কবে দেশের পরিস্থিতি উন্নতি হবে এবং আওয়ামী লীগ আবার দেশে ফেরত গিয়ে সাংগঠনিক কার্যক্রম আবার চালু করতে পারবে। যেহেতু এই অবস্থায় স্থিতি অবস্থা দেওয়া আছে, স্থগিত আদেশ দেওয়া আছে, আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আমরা লক্ষ্য করি, শুধুমাত্র যদি উদাহরণ দেই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটা কমিটি আছে 2011 সনে, যে কমিটি গঠিত হয়েছিল, সেটা 16 বছর তার বয়স। একটা 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 সংগঠনের সম্মেলন হওয়ার কথা প্রতি 3 বছর। এই 3 বছরে 5টা কমিটি হওয়ার কথা ছিল। সবাই ব্যস্ত ছিল বাংলাদেশের এই উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের তদবির ইত্যাদি নিয়ে। এই কথা অকপট আমি স্বীকার করবো। আমি এখানে একটু আসবো যে আমরা এই কথাগুলো জানি যে এখন গত বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশ পাকিস্তানের একটা স্টেশন হয়ে গেছে। তাদের আইএসআই থেকে শুরু করে তাদের সেনাপ্রধান, তাদের সাথে যৌথ মহড়া, মানে সবকিছু ওপেনই চলছে, এবং সেই সাথে চলছে ভারত বিদ্বেষ। এবং সবচেয়ে এখানে একটা প্রশ্ন, যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে সেভাবে কেন মুক্তিযুদ্ধটা হয়েছিল এবং সেখানে জনগণের কি অংশগ্রহণ ছিল? আমরা মুক্তিযুদ্ধের চর্চা বলতে জয় বাংলা কনসার্ট অথবা 7ই মার্চের ভাষণ, এই একটা বিষয়ের বাইরে আমরা কি কোথাও যেতে পেরেছি? আমরা যদি একটু পিছনের দিকে ফেরত যাই, অনেকেই বলেন যে মাত্র 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। 47-এর স্বাধীনতা প্রাপ্তির পরপরই আমাদের মোহভঙ্গ শুরু হলো। সেই আন্দোলন ধীরে ধীরে ধাপে ধাপে আস্তে আস্তে রূপ পরিগ্রহ করে 70-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরেও সেই পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করেনি। বঙ্গবন্ধু 6 দফার মাধ্যমে সেটি তুলে ধরেছিলেন, কিন্তু সেটা তারা হতে দেয়নি। এবং আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, আমরা ভুলে গেলাম যে স্বাধীনতা প্রাপ্তির পরে পৃথিবীর যে সমস্ত দেশ এরকম যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, হাতে গোনা পরাজিত শক্তির সেখানে কোনো স্থান রাখা হয়নি। সেই ষড়যন্ত্রের অব্যবহিত পরে 3.5 বছরের মাথায় জাতির মহানায়ক তার সপরিবারে উনি আত্মাহুতি দিলেন, এবং তারও 3 মাসের মধ্যে যে 4 সিপাহসালার যাদের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, তাদেরকে জেলের প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা কেন এত দ্রুততার সাথে মিত্র বাহিনীর সৈন্যদেরকে ফেরত পাঠালাম? এই মিত্র বাহিনী যদি আমাদের এখানে 20 বছর থাকতো, 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে আমাদের হারাইতে হতো না। আমার কাছে হ্যাঁ, এটা ঠিক, কিন্তু যে সাংগঠনিক অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের ছিল, বা হচ্ছে তাদের যে সাংগঠনিক শক্তি ছিল, সেটাতে কি আপনার মনে হয় না যে আজ হোক কাল হোক এই যে তাসের ঘরের মতো এটা ভেঙে পড়তো? 2007-8-এর সময় যে 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সময়তে আমি আবারও রিপিট করছি যে -2 ফর্মুলা, শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করে নতুন একটি সরকারকে ক্ষমতায় আনার যে প্রয়াসটা ছিল, যারা এই ফর্মুলাটা তৈরি করছিল তারা গিভ আপ করেননি। এবং ইয়াং জেনারেশনের আমি এখানে আপনাকে একটা কথা বলতেই চাই, 2024-এর নির্বাচনে আমরা কিছু নতুন মুখ দেখেছি। যেমন আপনি মাশরাফি বিন মুর্তজা, সে বোধহয় আরো আগেই ছিল একবার, ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন, তিনি পাননি। তো এই জায়গাগুলোতে ডামি হিসেবে তো আমরা অনেক নতুন প্রার্থী এবং ভালো প্রার্থীকে দেখেছি। না, সেটা দেখেছেন, এবং দেখেছেন বিধায়ী আওয়ামী লীগ একমাত্র শক্তিশালী দল নির্বাচনের মাঠে ছিল। এক্ষেত্রেও দলের এই যে মনোনয়ন দেওয়া, এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও ত্রুটি বিচ্যুতি ছিল বলে আমি মনে করি। যে আওয়ামী লীগের একজন নেতা উনি যদি মারা যান, অসুস্থ হন, ওনার স্ত্রী অথবা ওনার সন্তান কেউ প্রার্থী হবে। আমরা তো এটা দেখেছি, যশোরে দেখেছি, তারপরে হচ্ছে কক্সবাজারে ইভেন্ট দেখেছি বদির জায়গায়, যে এটা একটা হাস্যকর যে নমিনেশন। হ্যাঁ,
এখন আপনি একজন বুদ্ধিজীবী, আপনার পদ লাগবে, আপনার বাড়ি লাগবে, আপনার গাড়ি লাগবে, প্রজেক্ট লাগবে, জমি লাগবে। তো এইটা হলে তো বুদ্ধি বেশ্যা হয়ে যায়, ঠিক বুদ্ধি বৃত্তি হয় কিনা। ভবিষ্যতের মানে করণীয় তারা নির্ধারণ করে সরকারকে দেবেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে এই ধরনের কোনো থিঙ্ক ট্যাঙ্ক, এই ধরনের কোনো পরামর্শ প্রতিষ্ঠান, মানে আমি ক্ষুদ্র কর্মী, আমার হয়তো জানা নাই, কিন্তু আমি জানি না যে এরকম পরামর্শ যদি তারা দিতেন, বিশেষ করে দলের তাকে প্রধান। নিবেন, কিন্তু শেখ হাসিনা তো বলেছেন যে যেখানে আছেন সেখান থেকে তার মানে তার দক্ষতার জায়গায় কাজ করে নিজেকে প্রমাণ করতে। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আর কথা না বাড়াই, কারণ হচ্ছে আমাদের অনেকক্ষণ হয়েছে। দীপুচন্দ্র দাশের বিষয়ে একটু আসবো। যে বর্বরতা আমরা দেখলাম সভ্য যুগে সম্ভব না, কিন্তু এই যে অজুহাতটা, সেটা হচ্ছে যে ধর্মের অবমাননা, ধর্মের অবমাননার যে ট্যাগ, সেটা আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি। যে ডিজিটাল আইনের যে মামলাটা, সেই ৫৭ ধারার সাথে যে যোগ করা হয়েছে ধর্মের অবমাননার ক্ষেত্রে, ১.৫ বছরে প্রায় ৭২ বা তারও বেশি মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছে বিভিন্নভাবে, এবং সর্বশেষ দীপুচন্দ্রের জীবনটা গেল। তো এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? অত্যন্ত ব্যথিত চিত্তে আমি শোকাহত, আমি শোক প্রকাশ করি এই দীপুচন্দ্র দাশের পরিবারের প্রতি, মানে ঘৃণা জানাই, তীব্র ঘৃণা, ক্ষোভ প্রকাশ করি। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, ইসলাম অবমাননা হলো, নবী অবমাননা হলো, কোরআন অবমাননা হলো, এটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এদের কাউকেই রব্বুল আলামিন দায়িত্ব দেয় নাই যে কে অপমান হলো সেই অপমানের প্রতিশোধ তোমাকে নেওয়ার জন্য। কোরআনকে অপমান মানে উপেক্ষা করে, কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করে এরা যখন ঝাঁপিয়ে পড়ে যে এদেরকে কতল করো, এদেরকে হত্যা করো, এবং যে নৃশংসভাবে গার্মেন্টসের একজন শ্রমিক, সেই শ্রমিক টেবিলে কিছু কথোপকথনের মধ্য দিয়ে, তার কথা দিয়ে কি প্রমাণ হয়েছে জানা যায়নি, কিন্তু সেই একজন নিরীহ ২৭ বছরের একজন যুবককে পিটিয়ে জীবন্ত গাছের সাথে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারও তার শাসনামলে সত্যিকার অর্থে এই ধরনের জঙ্গিবাদের যারা যারা উল্লাস করেছে সে সময়, হত্যা করেছে এবং যাদেরকে কারা প্রকোষ্ঠে নিবদ্ধিত করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এরকম শাস্তি দেয় নাই। যে ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা করে দিয়েছিলেন, সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করেছে এই সমস্ত জঙ্গিবাদী ওয়াজি, মিথ্যাচার দিয়ে, কুৎসিত বয়ান দিয়ে ধর্মকে তারা একটা নোংরা চরম একটা ইসের জায়গায় নিয়ে গেছে, জিজ্ঞাসার জায়গায় নিয়ে গেছে। তারই প্রতিফল হলো আজকে ৩২ নম্বরে ইট খুলে নিচ্ছে, বারে বারে সেটা ভাঙতেছে। দেশে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান তারা রাখবে না, সঙ্গীত রাখবে না। আমি মনে করি, আমি আহ্বান জানাই আপনার শোর মাধ্যমে, যে জাতি জেগে ওঠো, জেগে ওঠো, নিজেদের বাঁচার জন্য, নিজেদের রক্ষার জন্য, আব্রু রক্ষার জন্য আমাদেরকে একতাবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই, গতি থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমি জানি ভালো থাকবেন, দেখা হবে আবারও।